আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা শর্ট টার্ম ফিন্যান্সিং এর বা কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট অধ্যায়ের লেকচার শিটের প্রবলেম 8 করব। এর আগের ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ের মোট 4টা নিয়ম শিখছি। 1 নাম্বার ট্রেড ক্রেডিট, আনসিকিউরড ব্যাংক লোন, কমার্শিয়াল পেপার, ইনস্টলমেন্ট বেসিস। এই 4টা নিয়ম শিখছি। এই 4টা নিয়মের সাথে রেগুলার ইআইআর কিভাবে বের করতে হয় সেগুলোও শিখছি। আর লাস্ট একটা নিয়ম বাকি আছে, ফিনান্স বাই অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ দেনাদারের কাছ থেকে টাকা আদায়, সেটার মাঝেও আপনার আছে, সুদ বা খরচ আছে। সেই খরচটা আমরা প্রবলেম 8টা ভালো করে করলে শিখতে পারবো। এতদিন যা করছিলাম, 4টা অঙ্ক করছিলাম অনেক সহজ, 4টা যে নিয়ম করছি এগুলো তো কোনো ভেজাল নাই। এই একটা অঙ্ক খুব কঠিন, একটু যদি মনোযোগ দিয়ে করেন, বেসিক বুঝে নেন, মনে হয় না কঠিন লাগবে। এই এক এই ছোট অঙ্কটা অনেক সময় 10 নাম্বার থাকে। তুমি এই অঙ্কটা করাচ্ছি, এটা ফাইনাল ইয়ারে 2017 সালে আসছিল, 10 ছিল এই ছোট অঙ্ক। বলতেছে অ্যানুয়াল ক্রেডিট সেলস অফ সামিট লিমিটেড ইজ টাকা 16 লাখ। বছরে আমরা গড়ে 16 লাখ টাকার মাল বিক্রি করি। প্রথম হলো ক্রেডিট সেলস দেওয়া আছে, ক্রেডিট সেলস বিক্রি করি আমরা 16 লাখ টাকা, এক বছরে কিন্তু বিক্রি করি। এরপর দেওয়া আছে অ্যান্ড ইটস এভারেজ কালেকশন পিরিয়ড 90 ডেজ। কালেকশন পিরিয়ড 90 দিন। 90 দিন পর পর টাকা সংগ্রহ করা হয়। পাস্ট এক্সপিরিয়েন্স দ্যাট ব্যাড ডেট লস ওয়াজ 2.5%। আগের অতীতের অভিজ্ঞতা থেকে জানি ব্যাড ডেট অর্থাৎ মানুষ টাকা ফেরত দেয় না, মাল বিক্রি করার পরে মানুষ টাকা দেয় না 2.5%। এরপর তারা বলতেছে কালেকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ইজ টাকা 12,000। এই টাকাগুলো সংগ্রহ করতে আমার 12,000 টাকা লাগে। এই যে 12,000 টাকা যে লাগে আপনার টাকাটা সংগ্রহ করতে, অর্থাৎ ধরেন টাকা একজন কাছে বাকিতে বিক্রি করছেন, ওই লোকের কাছে এসআর রেখে দিচ্ছেন, তাদের বেতন আছে, তাদের গাড়ি ভাড়া আছে। এখানে 12 লাখ দেওয়া আছে, ভুল দেওয়া, শূন্য বেশি আসছে। এরপর দা ফ্যাক্টর চার্জ 3% কমিশন। এখন আপনি যদি চান এই টাকাটা ব্যাংকের মাধ্যমে সংগ্রহ, তাহলে এই টাকাটা 3% কমিশন দিতে হবে ব্যাংকে। অ্যাডভান্স আপ টু 90%। ব্যাংক আপনাকে সম্পূর্ণ টাকা দিবে না, 90% দিবে, কমিশন কেটে রাখবে। কমিশন 3% রেখে দেবে। অ্যাডভান্স দিবে 90%, 15% ইন্টারেস্ট, ইন্টারেস্ট হলো 15%। অর্থাৎ ধরেন এই 16 লাখ টাকা যেহেতু দেনাদারের কাছে আছে, তা আপনি এটা দেনাদারটা আপনি ব্যাংকের কাছে বিক্রি করে দিলেন, তারা টাকা সংগ্রহ করে নিবে। বা একটা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করলেন, সেক্ষেত্রে আপনাকে কি কি শর্ত দিছে। শর্তের মাঝে প্রথমটা হলো দিছে হলো তারা ফার্স্টেই যে ঋণটা দিবে তার 33% কেটে নিবে। আবার সম্পূর্ণ টাকার উপর 16 লাখ টাকার ঋণ দিবে না, দিবে 90% ঋণ, বাকি 10% দিবেই না, ওরা তাদের জামানত হিসেবে রাখবে। এবং যেগুলা টাকা নিবেন সর্বশেষ, সেটার উপর 15% সুদ দিতে হবে। এই শর্তগুলো দিয়ে রাখছে। হাউ মাচ দ্য কোম্পানি উইল গেট অ্যাজ অ্যাডভান্স, অ্যান্ড কোম্পানি তাহলে কত টাকা
অ্যাডভান্স পাবে, অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল কস্ট, তার কত টাকা খরচ পড়বে, অ্যান্ড ইআইআর অফ ফ্যাক্টরিং দ্য অ্যাকাউন্ট রিসিভেবল। এই যে এখানে বার্ষিক সুদ কত হবে, এই অনেক তথ্য চাইছে। এখন অঙ্কটা আমি আপনাকে আর একটু সংক্ষেপে বুঝাই। আপনার মাল বিক্রি করলেন 16 লাখ টাকা সারা বছরে, এই টাকাটা সংগ্রহ হয় 90 দিন পর পর, অর্থাৎ বছরে 4 বার এই টাকাটা আসে। কিভাবে বুঝলাম? এটা টার্ন ওভার বলা হয়। এটা না করলে চলবে, আমি দেখাচ্ছি। টার্ন ওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, অর্থাৎ 360 দিন এক বছর, 90 দিন পর পর টাকা পান, অর্থাৎ বছরে 4 বার টাকা পান, 4 টাইমস। এটা করার দরকার নাই, আমি বুঝাচ্ছি। বছরে, এক বছরে 16 লাখ টাকা, এর মাঝে আপনি 4 বার টাকাটা উদ্ধার হয়। এখন এই যে টাকাটা উদ্ধার হয়, এই টাকাগুলো যে পান, এইগুলোর মাঝে যাদের কাছে বিক্রি করেন তারা টাকা দেয় না, ব্যাড ডেট অনাদায়ী পাওনা হয়ে যায় 2.5%। আর এই ব্যবসা করতে গেলে বছরে 12,000 টাকা খরচ হয়। এইগুলা খরচ। এমন একটা আপনি খরচ বাঁচানোর জন্য একটা কোম্পানির সাথে চুক্তি করলেন, তারা 16 লাখ টাকা আপনার কাছে কিনে নিবে। 16 লাখ টাকার পরিবর্তে তারা 90% দিবে, বা 10% দিবে না, ঋণ হিসাবে আপনাকে 90% দিয়ে দিবে। হ্যাঁ, এরপর যে টাকাটা ঋণ দিবে সেই টাকার উপর তারা সুদ নিবে 15%, কমিশন নেবেন 3%। এখন তারা বলতেছে এইভাবে যদি ঋণ নেন তাহলে কত টাকা ঋণ দিবে আপনাকে। তো ঋণ কত টাকা দিবে সেটা বের করার জন্য আপনাকে ফার্স্টে যেটা বের করতে হবে, এটা না করলেও চলছে। 1 নাম্বার রিকোয়ারমেন্ট, নেট পিরিয়ডিক অ্যাডভান্স। নেট পিরিয়ডিক অ্যাডভান্স, সংক্ষেপে NPA বলা হয়। আপনি কত টাকা ঋণ পাবেন, আগে এভারেজ এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হবে। অর্থাৎ 16 লাখ টাকা তো এক বছরে পাওয়া যায়, আমি তো 16 লাখ টাকা 4 বারে পাই, একবারে কত পাবো বের করার জন্য 360 দিনে এটা পাই, 90 দিনে কত পাবো? 4 লক্ষ পাবো। আমি ক্যালকুলেশন করে বের করে ফেলবো। এর মাঝে তারা বলতেছে এখানে আমাকে পুরো সম্পূর্ণ দিবে না, 90% দিবে, 10% কেটে নেবে। তারপরে সে যেটা কেটে রাখবে এটা রিজার্ভ বলা হয়। রিজার্ভ, এই 4 লাখের 10% সে কেটে নিবে, 90% আমাকে দিবে। তার 40,000 টাকা আমার সে কেটে রাখবে জামানত হিসেবে, 3,60,000 টাকা আমার হাতে পাবো আমি। তারা বলতেছে 3,60,000 দিব না ভাই, আমরা এই যে 3% কমিশন কেটে নেব। 3% যদি কমিশন কেটে নেয় তাহলে ফ্যাক্টরিং কমিশন 4 লাখ টাকা সে 3% নিয়ে নিবে। এটাকে 3% নিয়ে নিবে সে, 12,000 টাকা সে ফ্যাক্টরিং চার্জ হিসেবে রেখে দিবে। তো আমাকে দেওয়ার কথা 4,48,000। তখন সে বলতেছে 4,48,000 টাকাও আমি দিব না। তো কি করবা? সুদের টাকা আমরা আগে ভাগে নিয়ে নিব। এই যে সুদের কথা বলছে না, সুদের টাকাও আমি আগে আগে ভাগে নিয়ে নিব। 15%। আপনি বলছেন 15% এক বছরের, আমি তো 90 দিনের অঙ্ক করতেছি, তো 90 দিনের সুদ নাও। তো 90 দিনের সুদ আসে 13,050 টাকা। তাহলে আমার ঘুরে ফিরে আমি পাচ্ছি 90 দিনে এই টাকাটা পাচ্ছি। 90 দিনে আমি এই টাকাটা পাচ্ছি, অর্থাৎ নেট পিরিয়ডিক অ্যাডভান্স আমাকে এই টাকাটা দিবে ওরা। আমি যে ঋণ নেই 3,34,950 টাকা দিবে। 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে আচ্ছা দিল এটা, তাহলে খরচ কত পড়ে, এই যে এগুলো দিচ্ছ যে খরচ কত পড়ে? নেট পিরিয়ডিক কস্ট, নেট পিরিয়ডিক কস্ট আসে
এই যে এটা এটা কি রিজার্ভ, কিন্তু এটা সে রেখে দিলে সমস্যা নাই, সে এটা জামানত হিসেবে রাখতেছে, দিয়ে দিবে। এইটা আমার খরচ 12,000। ফ্যাক্টরিং কমিশন, ফ্যাক্টরিং কমিশন 12,000 টাকা। এই টাকা আমি ফেরত পাবো না, এটা সে রেখে দিবে। ইন্টারেস্ট, এই টাকা আমি ফেরত পাবো না, এটা আমার খরচ। টোটাল তাহলে 25,000 টাকা খরচ। কিন্তু এইভাবে করলে আমার দুইটা টাকা সেভ হচ্ছে। একটা হলো ব্যাড ডেট, অনাদায়ী পাওনা আর হচ্ছে না, 2.5%, এটা হচ্ছে না। 2.5% ব্যাড ডেট, তাহলে এই যে 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা যদি বাইরে বিক্রি করতে চাইতাম, 2.5% আমার ব্যাড ডেট হয়ে যেত, অর্থাৎ 10,000 টাকা আমার অনাদায়ী পাওনা হয়ে যেত। আর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এই টাকা সংগ্রহ করার জন্য একজন লোক রাখলাম, 12,000 টাকা। এখন আর 12,000 টাকা তো 1 বছরের, তা আমি তো অঙ্ক করতেছি 90 দিনের। তা 1 বছরে 360 দিয়ে ভাগ করবো, 90 দিয়ে গুণ করবো, অর্থাৎ 3,000 টাকা আমার বেতন দেওয়া লাগতেছে না কর্মীদের। 13,000 টাকা আমার লাগতো, এটা লাগতেছে না। তা লাগতেছে কত তাহলে? 12,050 টাকা। তাহলে নেট পিরিয়ডিক কস্ট আমার আসলে কস্ট হবে 12,050 টাকা। এই দুইটা অঙ্ক চাইছিল, আপনারা যদি বুঝতে পারেন তাহলে ওকে লেখেন, বা কোনো অংশ যদি না বুঝেন তাহলে বলতে পারেন। এখন আমি প্রশ্নের উত্তর দিব, পরে নেক্সট স্টেপে যাব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ বলেন, কোয়েশ্চেন বলেন। কোয়েশ্চেন আছে কারো? স্যার আমরা স্যার আমরা সব পার্সেন্টেজ 4 লাখ টাকা থেকে নিলাম, ইন্টারেস্ট 3,48,000 টাকা থেকে নিলাম কেন? আচ্ছা, যেটা আমাকে দিবে সেটার উপরে আমি সুদ দিব। আপনার হাতে যেটা পাবেন ওই টাকার উপরে সুদ দিবেন। আর কমিশন তো ধরেন মাল বিক্রি করলে যেই দামে বিক্রি করে ওই দামের উপর কমিশন হয়, এই জন্য আপনাকে কমিশনটা দিতে হবে ওই 4 লাখ টাকার উপর, এটার উপরে। আর যে সুদের বিষয়টা হলো, যেটা আপনি হাতে পাবেন, হাতে ওই টাকাটাই তো আপনি সুদ দিবেন। আপনি কি চাল দিতেছে আপনার 3,48,000, আপনি 3,48,000 সুদ দিবেন, দিবেন হলো ইয়ে 3,48,000, 4 লাখের উপর সুদ দিবেন, 4 লাখের উপর সুদ দিলে তো আপনার অনেক টাকা সুদ দিতে হয়। যে টাকা আপনার হাতে আসবে ওটার উপর সুদ দিবেন। আর যারা একটু উইক আছেন, এই স্টেপটা আমি মুখস্থ করলেই 10-এ 10 পাবেন পরীক্ষা যদি আসে। যদি পরীক্ষায় আসে তো 10-এ 10 পাবেন। এই স্টেপ গুলাই, এই আইটেম গুলাই থাকে পরীক্ষা। আপনি 20টা অঙ্ক করেন, সবগুলোতে এই আইটেম গুলাই থাকে, দরকার পড়লে দুই একটা কম থাকে, বেশি থাকে না। চলে যাচ্ছি, যেহেতু বুঝতে পারছেন আপনারা, নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন তারা এরপর কোয়েশ্চেনটা কি করছে? প্রথম কোয়েশ্চেন করছে যে কত টাকা অ্যাডভান্স পাইতেছি, কত টাকা সুদ খরচ হচ্ছে, EIR অফ ফ্যাক্টরিং দা অ্যাকাউন্ট রিসিভেবল। বলতেছে EIR বের করো। আচ্ছা, আমি দুইটাই শিখিয়ে দিব, এই ফ্যাক্টরিং এর APR ও শিখিয়ে দিব, EIR ও শিখিয়ে দিব। APR করতে গেলে আমরা জানি যে এরকম ভাবে করতে হয়, 3টা অংশ থাকে। 360 কে ম্যাচুরিটি পিরিয়ড, সময় তারা দিছিল 90 দিন। এটা সময়, অর্থাৎ এন এর মান এটা। আয়ের মান তো এটা না। আয়ের মানটা বের করার জন্য আপনার যত টাকা খরচ দিবেন, কস্ট, নেট পিরিয়ডিক কস্ট, আর যত টাকা ঋণ নিবেন, অর্থাৎ আপনার এখানে আছে কত, কস্ট 12,050 টাকা,
অ্যাডভান্স হলো এটা। সাইন্টিফিক ক্যালকুলেটর নেন, নিয়ে বের করেন তাড়াতাড়ি। কত আসে? 0.0359 গুণ 4 × 100। এটা পুরোটা গুণ করলে আসতেছে 14.39% হয়তো। 3 8 বা 3 9। এটা কিন্তু এপিআর, এপিআর কিন্তু চাই নাই। কিন্তু আমরা যারা বেসিক দিয়ে শিখছি, ইআইআর তো এপিআর ছাড়া বের করতে পারি না। ইআইআর বের করতে হলে আমার এপিআর লাগেই। এখন আমরা জানি এটা হলো আই, এন হলো এই যে এটা, ক্যালকুলেশন করলাম, এটা আসতেছে। এখন বলবেন যে স্যার না, আমি এই এপিআর করবো না স্যার, আমি শুধু সরাসরি ইআইআর বের করতে চাই, আমাকে ওই সিস্টেমটা শিখান। তাহলে আপনাকে কি করতে হবে, এটাকে আলাদা লিখে নিতে হবে হিয়ার। প্রতি অঙ্কের ক্ষেত্রে এটা শিখিয়ে দিয়েছি। আয়ের মান বের করার জন্য ফ্যাক্টরিং এর বা অ্যাকাউন্ট রিসিভেবলের সূত্র হলো এটা। এই অংশটা করতে হবে না, শুধু এটা করবেন। এইখান থেকে আমি এটা নিব না, এটা আমি করবোই না। আমি এই মানটা, আয়ের মানটা এখানে হিয়ারে করে নিব, এন এর মানটা। এইটা আমি করবো না, এন এর মানটা এখানে বের করে এখানে করে বসাই দেবো। তাহলে আমি আইআর, ইয়ার, ইয়া ইআইআর বা ই এ আর চাইলে হিয়ারে এইগুলা করেও এই অঙ্ক করতে পারি। ধরেন, বুঝতে পারলে একটু ওকে লিখে দেন। ধরেন তারা বলছে কমার্শিয়াল পেপারের ইআইআর বের করো। আপনার কি কমার্শিয়াল পেপারের সূত্র লিখতে হবে? না লিখে করতে পারবেন। এই সূত্র লিখবেন ইআইআর এর, লিখে কমার্শিয়াল পেপারের যে সূত্রটা এখানে লিখবেন, আই সমান সমান এফ বি মাইনাস এনএসবি বাই এনএসবি, এন সমান সমান এই পাশে লিখবেন 360 এমপি। যদি বলে আপনার ট্রেড ক্রেডিটের ইআইআর বের করো, তাহলে আপনি ইচ্ছা করলে যে না আমি ট্রেড ক্রেডিটের ইআইআর বের করবো, বড়টা করব না। এখান থেকে আই সমান সমান এদিকে লিখবো হলো সিডিআর, 100 - সিডিআর, দ্বিতীয় অংশ ছিল 360 সিপি মাইনাস ডিপি। এই একটা জিনিসগুলো এখানে করে আপনি মান বসাই দিবেন, শেষ। এখানে এক্সট্রা করে করতে হবে। আমাদের বেসিক 100% শেষ, 100% বেসিক শেষ আজকের ক্লাস। এখন নেক্সট ক্লাসে ইউনিভার্সিটিতে কোশ্চেন গুলো কিভাবে হয় সেগুলো শিখবো। 3টা 4টা নিয়ম মিলে মিলে একটা অঙ্ক হয়। আগের সব ক্লাস না দেখলে আগামী ক্লাস করা যাবে না। আগের সব ক্লাস করলে আমরা এই 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 অঙ্কগুলো করে শেষ করতে পারবো। বেশ, যেহেতু ওকে লিখছেন, বুঝতে পারছেন মোটামুটি। নেক্সট ক্লাস আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।